প্রাক্তন রাষ্ট্রপতি, এটাকে প্রাক্তন রাষ্ট্রপতি বলা না ভুল হবে, আমরা বলি আওয়ামী লীগের রাষ্ট্রপতি। তার কারণ এই দুর্বৃত্ত কখনোই বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে উঠতে পারেনি। সো এই দুর্বৃত্ত কিভাবে পালিয়ে গেল, এই দুর্বৃত্ত পালানোর পেছনে কি রহস্য, এগুলো আপনি মোটামুটি অনুসন্ধান করেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমি আপনার টেকটা নিতে চাই, সাকিব। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। তো আপনি যেটা বলছিলেন আর কি, যে এই যে আব্দুল হামিদ, তাকে যে চলে যেতে দেয়া হলো বা সেফ এক্সিট দেয়া হলো, মানে এর পেছনের রহস্যটা কি? এর পেছনে তো নিশ্চয়ই রহস্য আছে, না হলে কেন একজন মানুষ যিনি বাংলাদেশেই ছিলেন 5ই আগস্টের পর থেকে, এই দীর্ঘ 8.5 মাস থাকার পরে তারপর এখন তাকে যেভাবে একটা সেফ এক্সিট দিয়ে দেওয়া হলো, এবং তার একটা হত্যা মামলাও তার বিরুদ্ধে ছিল। তো এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। তো আমি আমার অনুসন্ধানে বেশ কিছু মানে চাঞ্চল্যকর বিষয় খুঁজে পেয়েছি। যেমন একটা বিষয় হচ্ছে যে তিনি তো আসলে, যারা বলছে যে পালিয়ে গিয়েছেন, আসলে তো তিনি পালিয়ে যাননি। তাকে একদম, তার পাসপোর্টে কোনো ব্লক ছিল না। সবচেয়ে বড় অবাক করার বিষয় যেটা, যে আমার পাসপোর্টে ব্লক ছিল। আমি যে ডিসেম্বরে বাংলাদেশে গেলাম, ঢোকার সময় আমাকে জবাবদিহির সম্মুখীন হতে হয়েছিল, বের হওয়ার সময় হতে হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আব্দুল হামিদের মতো একজন ব্যক্তি, তার পাসপোর্টে কোনো ব্লক ছিল না। তো আমি যারা এসবি পুলিশের যিনি প্রধান রয়েছেন, মিস্টার গোলাম রসুল, আমি তার কাছে জানতে চাই যে কেন আপনার আপনার এই এয়ারপোর্টে কেন এর পাসপোর্টের উপরে কেন ব্লক দেওয়া হলো না, কেন দেওয়া হলো না? এটা প্রথম প্রশ্ন। এয়ারপোর্টের যিনি ডিআইজি রয়েছেন, যিনি এয়ারপোর্টের দায়িত্বে রয়েছেন, ইমিগ্রেশনের ডিআইজি, আমি তার কাছেও প্রশ্ন করতে চাই, মিস্টার মোজাম্মেল, তার তার কাছেও আমি প্রশ্ন করতে চাই যে আপনি কি করে তাকে অ্যালাউ করলেন? কারণ এখানে তো তিনি তো এটা দায় এড়াতে পারেন না। তো মিস্টার গোলাম রসুল এবং মিস্টার মোজাম্মেল, আমি মনে করি এই দুজন ব্যক্তিরই কিন্তু মূলত দায়। একজন হচ্ছেন এসবি পুলিশের প্রধান, আরেকজন হচ্ছেন এয়ারপোর্টের যিনি ডিআইজি, ইমিগ্রেশনের ডিআইজি মিস্টার মোজাম্মেল। তো আমি কিন্তু স্পষ্ট করে এই দুজনের নামই উল্লেখ করেছি যে এয়ারপোর্টে তাদের অনুমতি ছাড়া কিন্তু কোনো ভিআইপির পক্ষে বা সাধারণ জনতার পক্ষে কিন্তু ক্রস করা সম্ভব না। তো এখানে মূলত দায় কিন্তু তাদের। কিন্তু আমরা দেখতে পেলাম যে ঘটনাকে কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত করার একটা চেষ্টা হয়েছে। আপনি দেখেছেন যে কিশোরগঞ্জের যিনি এসপি, মিস্টার হাসান চৌধুরী, তিনি কিন্তু যাতে হামিদ বিদেশে যেতে না পারে, সেই বিদেশ যাতে তিনি যেতে না পারেন সেজন্য তিনি নিষেধাজ্ঞা চেয়ে কিন্তু আবেদন করেছিলেন। ওই চিঠি কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাবার মতো করেই তারা যেটা করলো আর কি, যে এয়ারপোর্টের যিনি এসবি পুলিশ, তাসিনা আরিফ, মোহাম্মদ সোলাইমান, এই দুজনকে কিন্তু তারা প্রত্যাহার করে নিল। পাশাপাশি এই কিশোরগঞ্জের যিনি এসপি ছিলেন হাসান চৌধুরী, তাকেও কিন্তু প্রত্যাহার করা হলো। তো এই যে তিনজন নিরাপরাধ মানুষ, যাদের এই ঘটনার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই, তাদের ঊর্ধ্বতন যিনি রয়েছেন, অর্থাৎ এয়ারপোর্টের ইমিগ্রেশনের যিনি ডিআইজি, সরাসরি দায়টা হচ্ছে তার। আর তার উপরে ঊর্ধ্বতন হচ্ছে গিয়ে আপনার এসবি পুলিশের যিনি প্রধান, মিস্টার গোলাম রসুল। তারা অক্ষত থাকলো, তাদের কিছুই হলো না। তাদের নির্দেশে হামিদকে যারা সেফ এক্সিট দিল, সেই মানে মাঠ পর্যায়ের যাদেরকে আমরা বলতে পারি পুলিশ কর্মকর্তা, এই তাসিনা আরিফ এবং মোহাম্মদ সোলাইমান, তাদেরকে প্রত্যাহার করা হলো। আর কিশোরগঞ্জের এসপি হাসান চৌধুরী, যিনি চিঠি লিখে হামিদের দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন, যেটার কপি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, তাকেও কিন্তু তার চাকরি থেকে প্রত্যাহার করা হলো। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের আমলে, আমরা বলছি যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট একটা সরকার, তারাই কিন্তু সবচেয়ে বেশি বৈষম্য করছে। কারণ এর চেয়ে জলজ্যান্ত বৈষম্যের উদাহরণ আর কি হতে পারে, যে যেই তিনজন মানুষের কোনো দায় নেই এই ঘটনায়, আপনি তাদেরকে প্রত্যাহার করে দেখাচ্ছেন যে আমরা একটা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। ওয়ারেজ আমরা সকলেই জানি যে এখানে ডিসিশনটা কোথা থেকে এসেছে। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইশারা ছাড়া কোনো অবস্থাতেই কিন্তু দেশ ত্যাগ করতে পারতেন না আব্দুল হামিদ। এক্স্যাক্টলি সাকিব, আমি এই জায়গাতে আপনাকে একটু থামাতে চাই। আমরা একটা ভিডিও প্রচার করতে আমি দেখাতে চাই, তারপরে আমি আপনার পরবর্তী কথাটা নিতে চাই। একটু ভিডিওটা শুনি আমরা। গ্রিন সিগন্যাল ছাড়া কোনোভাবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালাতে পারেননি। আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা, যাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, এবং গণঅভ্যুত্থানের সরকার প্রধান হিসেবে যাকে আমরা মনোনীত করেছি, তিনি শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া বক্তব্য দিলেও এখন তিনি বলছেন আগামী নির্বাচনে
আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। বন্ধুগণ, গণঅভ্যুত্থানের পরে একটি গণহত্যাকারী দল এইভাবে কি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে? সুতরাং প্রধান উপদেষ্টাকে বলবো, ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আনার উপায় তারা করবেন না। সো আমরা শুনলাম রাশেদ কিন্তু পরিষ্কার করে বললেন যে প্রধান উপদেষ্টার নলেজের বাইরে কোন অবস্থাতেই এই দুর্বৃত্ত আওয়ামী লীগের রাষ্ট্রপতি দেশ ত্যাগ করতে পারে না। এটা একদম সত্য, মানে লাউড এন্ড ক্লিয়ার। আপনি কন্টিনিউ করুন প্লিজ। জি, তো টিটো ভাই, এখানে মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই আব্দুল হামিদ, তার একজন শ্যালক আছেন যিনি কিশোরগঞ্জ ৩ আসন থেকে জামায়াতের পক্ষে তিনি নির্বাচন করবেন, এবং তিনি সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন। তিনি সেনাবাহিনীর একজন সাবেক কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান। তো এই জিহাদ খান তিনি এখন যেহেতু জামায়াতে ইসলাম বা আওয়ামী লীগের, তো এখন জানেন তারা তো এখন বলতে পারি আমরা সরকারি দল, কারণ ওই এনসিপি নামের যে সরকারি দলটি রয়েছে তারা যেভাবে এখন মাঠে আন্দোলন করে তাদের সাথে একাত্মতা জানায় জামায়াতে ইসলামী। তো এখন তো আমাদের দেশে দুটো কিংস পার্টি আছে, একটা হচ্ছে জামায়াতে ইসলামী আর একটা হচ্ছে এনসিপি, যারা একই সূত্রে গাথায়, একই সাথে তারা একইভাবে একই উদ্দেশ্যে আন্দোলন করে। তো এখন জামায়াতের ক্ষমতা কত বেশি আমরা তো জানি। তো এখন সেই জামায়াতের হয়ে যিনি কিশোরগঞ্জ ৩ আসন থেকে নির্বাচন করবেন, কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান, এবং তার যেহেতু দুলাভাই লাগে আব্দুল হামিদ, তো তিনি তো তার দুলাভাইয়ের জন্য সুপারিশ নিয়ে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যে স্টেজ 4 ক্যান্সারে আক্রান্ত আব্দুল হামিদ, তার নিয়মিত কেমোথেরাপি হচ্ছে না, এখন তার কেমোথেরাপির জন্য তাকে যেন বিদেশে যেতে দেয়া হয়। এই মানবিক আবেদন নিয়ে এই শ্যালক তিনি তার দুলাভাইয়ের জন্য মানবিক আবেদন নিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যান। আর ডক্টর ইউনূসে কিন্তু তাকে আসলে উপেক্ষা করতে পারেননি। কারণটা হচ্ছে, একে তো তিনি সেনাবাহিনীর একজন প্রাক্তন মানুষ, কর্নেল পদমর্যাদার, তার একটা প্রভাব সেনাবাহিনীর ভিতরে আছে, এবং ডক্টর ইউনূস তাকে বলেছেন যে আমি যদি ক্লিয়ারেন্স দেইও, এখানে ডিজিএফআই এনএসআই তাদের ক্লিয়ারেন্স লাগবে। তো তখন ডক্টর ইউনূসকে জিয়াদ খান অ্যাসিউরেন্স দিয়েছে যে আপনি ক্লিয়ারেন্স দেন, ডিজিএফআই এনএসআই কে ম্যানেজ করার দায়িত্ব আমার। যেহেতু সে সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা, অতএব তিনি তার ক্ষমতা প্রয়োগ করে ডিজিএফআই এনএসআই কে ম্যানেজ করতে পারবেন, ওই কনফিডেন্স তার ছিল। পাশাপাশি তিনি যেহেতু জামায়াতের একজন নেতা, তো এই সবকিছু মিলিয়ে তিনি কিন্তু তার পাওয়ারটা প্রয়োগ করেই কিন্তু হামিদের মতো একজন ব্যক্তিকে তিনি বহাল তবিয়তে তিনি থাইল্যান্ডে পাঠিয়ে দিতে সক্ষম হলেন। তো এখানে মূল নাটের গুরু যদি আমরা বলি, সে হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত জিয়াদ খান, যিনি জামায়াতের হয়ে কিশোরগঞ্জ ৩ আসন থেকে আগামী নির্বাচনে লড়বেন, এবং এই ব্যক্তি সম্পর্কে আব্দুল হামিদের তিনি শ্যালক। তো তিনি যেটা করেছেন, তিনি একই সাথে প্রধান উপদেষ্টাকে ম্যানেজ করেছেন, একই সাথে তিনি ডিজিএফআই এনএসআই কে ম্যানেজ করেছেন, এবং পাশাপাশি এখানে আমি আরেকটা কথা একদম আমি আমার মানে কনফিডেন্স দিয়েই বলছি যে ইমিগ্রেশন পুলিশের ডিআইজি হিসেবে যিনি বর্তমানে কর্মরত আছেন, এই ডিআইজি মোয়াজ্জেম হোসেন, তিনি কিন্তু একজন জামায়াতে ইসলামের সমর্থক। তো তিনি এই কর্নেল অবসরপ্রাপ্ত জিয়াদ খানকে কিন্তু তিনি স্যার স্যার বলে ডাকেন। তো যখন তার স্যার তাকে অর্ডার দিল যে এয়ারপোর্ট দিয়ে পার হবে আজকে রাত্রে আব্দুল হামিদ, তুমি কিন্তু তাকে সুন্দর মতো সেফ এক্সিট দিয়ে দিও, তো তখন কিন্তু পুরো দায়িত্বটা কিন্তু তদারকি করেছে এই ইমিগ্রেশন পুলিশের ডিআইজি মোয়াজ্জেম হোসেন। তো মূলত এখানে আপনি একটা নেক্সাস আপনি খেয়াল করুন যে আব্দুল হামিদের যিনি শ্যালক জিহাদ খান, তিনি ম্যানেজ করেছেন ডিজিএফআই এবং এনএসআই কে, তিনি ম্যানেজ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং তিনি একই সাথে ম্যানেজ করেছেন ইমিগ্রেশন পুলিশের যিনি ডিআইজি রয়েছেন মোয়াজ্জেম হোসেনকে। আর মোয়াজ্জেম হোসেন আবার অ্যাপ্রুভালটা নিয়েছেন তার ঊর্ধ্বতন যিনি রয়েছেন অর্থাৎ এসবি পুলিশের যিনি প্রধান মিস্টার গোলাম রসুল, তার কাছ থেকে। তো এই চক্রটা মিলেই কিন্তু আব্দুল হামিদকে এই দেশ ত্যাগ করতে সহায়তা করেছে। তো এখন যারা আওয়ামী লীগের পক্ষের লোকজন বা যারা নিজেদেরকে সো কল্ড সুশীল দাবি করে, তারা বলবে আচ্ছা, আব্দুল হামিদের বিরুদ্ধে তো একটা সো কল্ড হত্যা মামলা ছিল, তিনি তো সরাসরি ছাত্র গণহত্যায় অংশ নেয়নি, তো তাকে দিয়ে তো একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার পরিকল্পনাও কেউ কেউ করছেন, তো তার মতো মানুষকে আসলে যেতে দিলে তোমাদের এত গা জ্বলে কেন, এরকম কথা বা আর্গুমেন্ট কেউ দেওয়ার চেষ্টা করছেন। তো আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আব্দুল হামিদকে অবশ্যই এই দেশে রাখা উচিত ছিল, তাকে বিচারের মুখোমুখি করা উচিত ছিল, এবং তার বিরুদ্ধে আপনি একটা মামলা তো করতে পারেন রাষ্ট্রীয় সম্পদের অপচয় করার জন্য, যে তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি যে কত শতবার 2 টার্মে তিনি চিকিৎসার নাম করে তিনি যে বিভিন্ন বিদেশে গিয়েছেন, এক একটা সফরে তার 52 জন বা 53 জন করে সদস্যদেরকে তিনি নিয়ে গিয়েছেন। এই যে রাষ্ট্রীয় সম্পদের যে অপচয় করেছেন, এগুলো কিন্তু দুদক বা এনবিআর তারা তো মামলা করতে পারতো তার বিরুদ্ধে।
আপনার ভ্যালিড রিজন আছে, আপনি তাকে হত্যা মামলার আসামি করে তাকে ধরার দরকার নেই। সে চিকিৎসার নামে আমাদের রাষ্ট্রের যে শত শত কোটি টাকা 2 টার্মে অপচয় করেছে, এটা নিয়ে তো দুদক তদন্ত করতে পারে, তাকে মামলা দিতে পারে। পাশাপাশি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা কথা আছে। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণেও কিন্তু আপনি আব্দুল হামিদকে কিন্তু আইনের মুখোমুখি করতে পারেন। যে আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার নিজের আপন ছেলেকে তিনি এমপি বানিয়েছেন, তার নিজের ভাতিজা শরীফ কামালকে তিনি ইউপি চেয়ারম্যান বানিয়েছেন, তার নিজের আপন বোন মিসেস আছিয়া, তাকে তিনি ইউপি চেয়ারম্যান বানিয়েছেন। তো এই যে তিনি যে তার পরিবারের সদস্যদেরকে দিয়ে যে পুরো কিশোরগঞ্জটাতে তিনি যে একটা দলীয় রাজনীতির একটা অনন্য দৃষ্টান্ত রেখেছিলেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতো বিষয়কে তিনি তোয়াক্কা করেননি, যা খুশি তাই করেছেন। তো এই জন্য তো তার বিরুদ্ধে আরেকটা মামলা দেওয়া যায়, যে তিনি ক্ষমতার অপপ্রয়োগ করে তার ছেলে, তার বোন, তার আপন ভাই এবং তার ভাতিজা সকলকে দিয়ে তিনি যে একটা নেক্সাস, এবং তারা মিলে যে একসাথে মিলে যে লুটে পুটে খেয়েছে কিশোরগঞ্জের হাওড় এলাকাটাকে, তো এই জন্য তো আরো কয়েকটা মামলা তার বিরুদ্ধে দেওয়া যায়। ওই মামলা দিয়েই কিন্তু তাকে ধরা যায়। কিন্তু দেখা যাচ্ছে কি, তাকে আপনি একটা ওই ভুয়া ওই ছাত্র গণহত্যার মামলা দিলেন। এটা তো সকলে পাগলেও জানে যে আব্দুল হামিদ তো নিজে হাতে গিয়ে ছাত্র হত্যা করবে না। তো তাকে তো ধরার জন্য আপনার ছাত্র হত্যার আসামি করার দরকার নেই। তার বিরুদ্ধে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মামলা করতে পারেন, তার বিরুদ্ধে আপনি রাষ্ট্রীয় সম্পদের অপচয় করার জন্য মামলা করতে পারেন। এভাবে নানা মামলা তার বিরুদ্ধে করা যায়, এবং করে তাকে রেখে কিন্তু তাকে বিচারের মুখোমুখি করা যেত। কিন্তু তা না করে তাকে একটা সেফ এক্সিট দিয়ে দেয়া হলো। তো এখন আমি মনে করি যে আসলে এটা একটা জঘন্য অন্যায় হয়েছে, যে আব্দুল হামিদের মতো একজন ব্যক্তি, যিনি আমাদের রাষ্ট্রীয় সম্পদের অপচয় করেছেন, ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসার নামে তিনি শত শত কোটি টাকা অপচয় করেছেন, এবং তিনি তার নিজের সন্তান, নিজের বোন, নিজের ভাই, এবং তিনি তার নিজের আত্মীয় স্বজনদেরকে দিয়ে কিশোরগঞ্জের এলাকার মানে যত গুরুত্বপূর্ণ পদ পদবি আছে সব পারিবারিক ভাবে তিনি নিয়ে একটা পারিবারিক একটা অপরাজনীতি কায়েম করেছিলেন। তো এসব অভিযোগেই কিন্তু তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন এবং তাকে বিচারের মুখোমুখি করতে পারেন। তা না করে এই যে তাকে যে সেফ এক্সিট দিয়ে পার পেয়ে দেওয়া হলো, আমি মনে করি যারা এর সাথে জড়িত এই প্রত্যেককে কিন্তু বিচারের আওতায় আনা খুবই প্রয়োজন। কারণ আব্দুল হামিদ সে আমাদের রাষ্ট্রীয় সম্পদের যে অপচয় করে গিয়েছে, এবং সে যে এই অবৈধ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে রাষ্ট্রপতি হিসেবে যেভাবে মদত জুগিয়ে গিয়েছিল, এ কারণে কিন্তু তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিত ছিল। কিন্তু তা না করে তাকে এই যে ক্যান্সারের চিকিৎসার নাম দিয়ে তার প্রতি যে একটা মানে মহানুভবতা দেখানো হলো, এর কোনো মানে নেই। আর এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা তার বিরুদ্ধে যে অভিযোগ আনবো, কিভাবে আনবো, যেখানে স্বয়ং আমাদের প্রধান উপদেষ্টা নিজেই তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করে বসে আছেন। তিনি নিজেই তো তার নিজের জন্য তিনি আদম ব্যবসার লাইসেন্স তার লাগবে, তার নিজের জন্য পিএসপি লাইসেন্স লাগবে, তার নিজের একটা ইউনিভার্সিটি লাইসেন্স লাগবে। তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে তিনি তার গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকার কর মকুব করে ফেলতে পারেন। তো যিনি নিজেই প্রধান উপদেষ্টা হয়ে হাজারোটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতো ঘটনা ঘটিয়েছেন, তার মতো ব্যক্তির কাছ থেকে আপনি আব্দুল হামিদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিচার দাবি করাটাও তো আসলে একটা হাস্যকর বিষয়। তো সব মিলে আমি মনে করি যে আসলে আমাদের এই জাতির জন্য এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, ডক্টর ইউনূসের প্রত্যক্ষ মদদে ঘটছে, এবং আব্দুল হামিদের মতো ব্যক্তি, তার শ্যালক, যিনি জামায়াতের রাজনীতির সাথে জড়িত, তার প্রভাবকে কাজে লাগিয়ে তিনি দেশ ছেড়ে চলে যেতে পারেন। এটা অত্যন্ত লজ্জার এবং অপমানের বিষয়। পাশাপাশি আরেকটা অপমানের মতো বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রে জামায়াতে ইসলামের একটা অত্যন্ত শক্তিশালী বট বাহিনী রয়েছে, এবং এই বট বাহিনীগুলো যখনই আমি বা আপনি সত্য কথা বলবো, এই সত্য কথা তাদের এতটাই গায়ে লাগে যে তারা সাথে সাথে কমেন্টস করে আপনাকে গালির বন্যায় ভাসিয়ে দেবে। তো আমাদের যারা সুস্থ মস্তিষ্কের যেসব দর্শক আমার এই বক্তব্যগুলো এতক্ষণ শুনলেন বা সামনে শুনতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা ওই ডিসক্লেইমার দিয়ে রাখি যে আমাদের কমেন্টস বক্সে যে পরিমাণে গালি পড়ছে, এই গালিগুলো দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। যেহেতু আমি জামায়াতে ইসলামের সমালোচনা করছি, যেহেতু আমি জামায়াতের কিশোরগঞ্জ 3 আসনের হামিদের শ্যালক কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদের সমালোচনা করছি, তাই জামায়াতের বট বাহিনী তারা আমাকে এবং টিটো ভাইকে গালাগালি করছে। তো এই গালাগালি দেখে আপনারা ভাববেন না যে এরা আমাদেরকে প্রকৃত দর্শকরা গালাগালি করছে, এরা আসলে বট বাহিনী ফেক আইডি তৈরি করে গালাগালি করছে। তো এটাও একটা লজ্জার বিষয় যে জামায়াত ইসলাম তারা অনলাইনে এতটাই শক্তিশালী যে তারা যখনই আপনি যৌক্তিক সমালোচনা করবেন তাদেরকে, তারা আপনাকে গালি মারবে। তো আসলে কথা হচ্ছে কি, আমি বা আপনি তো আসলে এই গালি কেয়ার করি না। যদি গালি কেয়ার করতাম তাহলে তো এভাবে অকপটে সত্য কথাগুলো বলতাম না। তো আগেও বলেছি, এখনো যেটা অন্যায় দেখছি বলছি, আগামীতেও বলে যাব, তোমরা এভাবে বট বাহিনী দিয়ে গালাগালি করে আসলে কোনো লাভ নেই। তো এই আব্দুল হামিদ এখন আমি এখানে বলি যে বট বাহিনীর কথা বললেন, তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে এটা একটা দুর্ভাগ্য যে যারা ইসলামের নামে মানে কি বলে সৎ লোকের শাসন কায়েম করতে চায়, আমরা মনে করি যে এটা কেমন কথা যে আপনারা ইসলামের কথা বলেন, আপনারা তো মানে সৎ লোকের শাসন তো দূর কা বাদ, আপনারা তো গালিবাজদের শাসন কায়েম করতে চান।